নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছেন সেও কিন্তু একদিন বলবেই, কেন করেছিলে, আমি কি করতে বলেছিলাম। সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরও একদিন কিন্তু শুনতেই হবে, আমার সমস্যা আমিই মিটিয়ে নিতে পারতাম, তুমি না থাকলেও চলতো। তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরও কিন্তু আচমকা বলবে আপনিই নাকি তাকে একা করে দিতে চান। একটা দিন নিজের মতো চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীরের মতন। আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড়। তখন কথার পিঠে কথা বসে, কে ভুল কে ঠিক এই লড়াই চলে, কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তখন মৃত। তাই যার জন্য সবটুকু ছাড়ছেন সেও একদিন বলবে স্বার্থপর। সেটা বুঝে নিয়েই ত্যাগ করুন, কষ্ট কম পাবেন। কারণ আমরা মুখে যতই বলি এক্সপেকটেশন রাখি না, আসলে ভিতরে ভিতরে কিছু চাওয়া তো রয়েই যায়। একটা একলা সন্ধ্যা, একটা নিশ্চিন্ত বিকেল, হয়তো তখনও চেয়েই যায় মন তাকে। তাই তো আঘাতগুলো আঘাত হয়েই আসে, আর আমরা নতুন করে ভেঙে পড়ি। তাই মনকে বারবার বলি চল জটিল হয়ে যাই, কিন্তু অবাধ্য মন সেটা কিন্তু সে কোনোভাবেই বুঝতে চায় না। সে তার আশা করতেই থাকে, আশা থাকলে আশা ভঙ্গও থাকবে নিশ্চিত। জীবনটা ঠিক পাহাড়ের বাঁকের মতো, অসম্ভব রহস্যময়। আজ যেটাকে নির্ভেজাল ভালোবাসা বলে মনে হচ্ছে, কাল সেটা মনে হতে পারে শুধুই বোঝাপড়া। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে সালমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে একদম রান্নাঘরে রুটি ছ্যাঁকা থেকে আপনাদের সাথে গল্প করা শুরু করলাম। প্রথম অংশটুকু তো অর্পিতার সরকারকেই দিয়ে দিয়েছি। লাইনগুলো এত ভালো লেগেছে যে না পড়ে থাকতে পারলাম না। মাঝে মাঝে এরকম দু চারটা লেখা আমি পড়ি, যেগুলো শুনতে আমার দর্শকরা বেশ পছন্দ করে। আপনাদের তখন বেশ ভালো লাগার অনুভূতিগুলো আমি আমার কমেন্ট সেকশনে দেখতে পাই। আজও সেরকম একটা কিছু পড়লাম, তবে আজকের লেখাটার সাথে আমার জীবনের অনেক কিছু জড়িয়ে আছে। যাক, সে কথা। সকালে এখন নাস্তা যেটা রেডি করছি এটা আসলে আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য। এখন মোটামুটি 7:15 বাজে। সে 7:30 পৌনে 8টার মধ্যে বাসা থেকে বের হয়ে যায়। তো চেষ্টা করছি খুব দ্রুত যেগুলো দিতে পারবো সামনে সেগুলোই রেডি করে ফেলতে। রুটি তো সবসময় বানানো থাকে, ফ্রোজেন করা থাকে, তো সেই জন্য রুটিটা ছেঁকে নিতে আমার তেমন কোনো ঝামেলা হচ্ছে না। সবজিটাও আগের দিনই আমি রান্না করিয়ে রাখি একটু বেশি করি, যাতে সকালবেলা রুটির সাথে খেয়ে নেওয়া যায়। আর সেই সাথে একটা ডিম ভাজি করে দেব। আমি মোটামুটি সকালের নাস্তার অংশটা আগের দিনই গোছগাছ করে রাখার চেষ্টা করি, কারণ সকাল টাইমটা এত বেশি ব্যস্ততাময় থাকে। এখন অবশ্য আমার দুটো মেয়ের কারোরই কোনো স্কুল কিংবা কলেজ কিছুই নেই, কোচিংও নেই। এখন বেশ একটু রিল্যাক্সে আছে। কোচিং নেই কথাটা ভুল, কোচিং চলছে বড়টার, ছোটোটার এখনও সেভাবে শুরু হয়নি। ইনশাল্লাহ আগামী মাসে ফুল স্ট্রিমে শুরু হবে। আজকে ভয়েস দিতে বসে ভীষণ বিরক্ত লাগছে। নিচে বাচ্চাগুলো এত চিৎকার করে খেলছে, যদিও আমার বাসা 6 তলায়, কিন্তু তারপরেও মাঠে বাচ্চারা যখন খেলে এত চিৎকার চেঁচামেচি করে যাতে সমস্ত শব্দ আপনারা শুনতে পারবেন। তো আমি সবার কাছে অনুরোধ করব খানিকটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেগুলোকে ইগনোর করে আমার কথার দিকে কনসেন্ট্রেশন করবেন। আর যেহেতু আমার কথায় কনসেন্ট্রেশন করার কথা বলছি, সেক্ষেত্রে আরেকটা আবদার তো করতেই পারি। প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, যদি ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায় কাইন্ডলি লাইক করবেন। আপনাদের সবার অনেক কমেন্ট পাই, অনেক ভিউও পাই। অনেক ভিউ পাই না, আমার যে একেবারে আহামরি টাইপের ভিউ হয় তা না, তবে ভিউয়ের সাথে লাইকের সংখ্যাটা না একদম মিলে না। তো আপনাদের সবার কাছেই একটা ছোট্ট অনুরোধ, প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখবেন। আমি নাস্তাটা গোছাতে গোছাতে আমার হাজব্যান্ডকে বেশ একটু তাগিদ দিচ্ছিলাম। আজকাল সকালের দিকটা আকাশটা বেশ অন্ধকার হয়ে থাকে, মনে হয় যেন এই মুষলধারে বৃষ্টি নামলো। বৃষ্টির তো তেমন একটা ছোটাফোটা থাকে না, আর বৃষ্টি নামলেও গরম কিন্তু একদম কমেনি। তো যাই হোক, তাকে তাড়াতাড়ি বলছিলাম যে নাস্তাটা খেয়ে তুমি বের হও। এটা গতকাল সন্ধ্যায় এসেছে, এই পার্সেলটা এসেছে পেজ গৃহসজ্জা থেকে। তো আমি বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম এরকম উডেন কিছু একটা নিব। এগুলো আমার আপুদের অনেকের কাছেই আছে, আমার কাছেও একটা রাউন্ড আছে। তো ভাবলাম যে একটা চারকোনা সার্ভিং টাইপের কিছু নিই, সাথে পাতাটা দেখতেও বেশ ভালো লাগে, দুটোই নেই।
কাঠের গৃহসজ্জাতে দেখলাম একটা অফার চলছিল, তো সেই অফারটা চিন্তা করেই নিলাম। আচ্ছা, এটা কিন্তু অনেক বড়, আমি বুঝতে পারিনি ছবি দেখে যে এতটা বড় হবে, তবে জিনিসটা সুন্দর, অনেক সুন্দর। তো ভাবলাম যে একটু ব্যতিক্রম কিছু নেই। আর পাতার সেটা আমার অনেক দিন আগে থেকে নেয়ার ইচ্ছে ছিল। আমার মেয়েরা যখন এই পার্সেলটা আসে আমাকে জিজ্ঞেস করেছিল, মা এগুলো কী জিনিস, এত ভারী ভারী, এত বড়, এগুলো কী জিনিস? তো আমি দুই মেয়েকে বলেছি মাঝে মাঝে যে আমার সাথে খুব তেরা তেরা উত্তর দাও, এখন থেকে যখনই উত্তর দেবে এই একটা ব্যাট কেনা হয়েছে, এটা দিয়ে তোমাদেরকে বাড়ি দেওয়া হবে সেই জন্য। তো তারা কি ভেবেছে কি বুঝেছে জানি না, কিন্তু বেশ একটু মুখ ভার করে চলে গিয়েছে। তো আজকে যখন এগুলোকে আমি আনবক্সিং করছি, এখনও কিন্তু তারা বিছানায় আছে, উঠে আসেনি। এগুলো দেখার পর নিশ্চয়ই খুব হাসাহাসি করবে, ফাজলামিও করবে। অন্যান্য সময় আনবক্সিংয়ে আমার পাশে সবসময় আমার ইউনি বসে থাকে, আজকে কিন্তু সেও আসেনি। আমার ইউনির আজকাল বড্ড বেশি ঘুমের একটা লক্ষণ দেখা যাচ্ছে। সকালবেলা অনেক বেলা করে সে ঘুম থেকে উঠে চরম আলসে হয়ে যাচ্ছে, কিন্তু তার ঘুমটা ভাঙে ঠিক ফজরের ওয়াক্তে। 4:20 থেকে সে আমাকে ডাকাডাকি শুরু করে। তারপর সে নিচে উঠে একটু ফ্রেশ হয়, পানি খায়, খাবার খায়। আমাদের নামাজ শেষ হওয়ার পর সে এসে আবার ঘুমায়। ওই যে ঘুমটা দেয়, তখন তারপর উঠে সে মোটামুটি বেলা 10টা, 10:30টার দিকে। আচ্ছা, এদিকে আমার খালারা কিন্তু এখনও আসেনি। গতকালকে কিছু ডিমও কিনে আনা হয়েছিল, সেগুলোকে ধুয়ে আমি একটু বক্সে ভরে রেখে দিচ্ছি। খালা আসার আগে যতটুকু কাজ এগিয়ে ফেলানো যায় ততটুকুই আমার জন্য আরামের মনে হয়। নর্মালি সকাল 9:30টার দিকে আমার রান্নার জোগাড় দেওয়ার খালাটা আসে। সে এসে আবার আমার এবং তার দুজনের জন্য নাস্তা রেডি করে। সে আমার সাথে সকালে নাস্তাটা করে, চা বানায়, নাস্তা রেডি করে এবং রান্নার জোগাড় করা শুরু করে। তারপর আমরা দুজন নাস্তা খেয়ে সে একদিক থেকে আমাকে রান্নার জোগাড় করে দিতে থাকে, অন্যদিক থেকে আমি যতটুকু সম্ভব রান্নাটা এগিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকি। এই যে এখানে সে আসার আগে তেলগুলোকেও আমি একটু রিফিল করে নিচ্ছি। সেদিন মেহমান খেয়ে চলে যাওয়ার পর চারপাশটা খুব বেশি আঠা হয়ে গিয়েছিল। তো খালাকে বলেছিলাম সমস্ত কিছু ধুয়ে একদম পরিষ্কার করে দিবে, কারণ অনেক বেশি রান্নাবান্না হয়েছে আর খুব তেল ছিটে একটা ভাব চলে এসেছে কিচেনে। তো শুক্রবারে মেহমান খাওয়ানোর পর শনিবারটা তেমন কোনো কাজ ছিল না, তাকে এইটাই কাজ দেওয়া হয়েছিল আমার পুরো কিচেনটাকে একদম চকচকে করে দেওয়ার। সে মোটামুটি সব কিছুই ধুয়ে পরিষ্কার করে চকচকে করে দিয়েছে। আমার এই তেলের জারটাকেও দেখলাম সে বেশ ভালোভাবে চকচকে করেছে। অন্যদিকে আমার সরিষার তেল রাখার যে জারটা, এটাকেও দেখেছি ধুয়ে রেখেছে, একদম শুকিয়ে আছে। ভাবলাম সয়াবিন তেলটাও যেহেতু আমি ঢেলে নিয়েছি, সরিষার তেলটাও ঢেলে একদম হাতের কাছে গুছিয়ে রাখি। আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা আমাদের অবসর সময়েই যদি একটু রিফিল করে রাখি, গুছিয়ে রাখি, তাহলে তাড়াহুড়ার সময় কাজ করতে খুব বেশি একটা অসুবিধা হয় না। আচ্ছা, আমার মতন কারা টিপসের ভিডিও দেখতে পছন্দ করেন? আমি কিন্তু আপনাদের সবাই টিপসের ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখি। খালি দেখি না, সেখান থেকে অনেক কিছু শিখি এবং আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানোর চেষ্টাও করি। আজকাল আপনারা অনেক শুধু টিপসের ভিডিও দিচ্ছেন, আমার দেখে খুবই ভালো লেগেছে। গল্প করতে করতে এদিকে কিন্তু আমি তেলগুলো রিফিল করে নিয়েছি এবং অলরেডি আমার খালা কলিং বেলও দিয়ে দিয়েছে। খালাকে বললাম তুমি নাস্তা দাও, এদিকে আমি আমার ঘরটা গুছিয়ে আসি, অন্যান্য ঘরগুলোও গোছাবো। আজকে ইউনি এত বেশি দুষ্টুমি করছে যে এই বড় ডাস্টারটা নিয়েছি, তাকে এটা দিয়ে বাড়ি দিয়ে বারবার সরিয়ে দিচ্ছি। কোনোভাবেই আমাকে বিছানার চাদর পাল্টাতে দেবে না। আমি গত সপ্তাহে বিছানার চাদর পাল্টেছিলাম, আজকে আবার বিছানার চাদরটা পাল্টে নতুন একটা চাদর দিয়ে দিচ্ছি। আমি যখনই বিছানা গোছাতে আসি ইউনির যেন মাথার মধ্যে ভূত চাপে। তো যাই হোক, তাকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে টরিয়ে দিয়ে এই যে আজকে নতুন এই চাদরটা বিছিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন থেকে ভাবছি বিছানা 2-4টা চাদর কিনবো, কিন্তু ডাক্তার সাহেব আমাকে কিনতে দিচ্ছে না। তার সামনে বেশ কিছু সেমিনার আছে, প্রোগ্রাম আছে, বলছে সেখানে চাদর আসবে, তুমি ওয়েট করো। কে জানে কি আসবে, গতবারও তো 2-4টা এসেছে, যেগুলোর কোনোটাই খুব বেশি একটা পছন্দ হয়নি। তবে হ্যাঁ, সেগুলোতে কিন্তু শুয়ে আরাম পেয়েছি। বড় জোর আর 1 মাস অপেক্ষা করব, তারপর দুম করে চাদর কিনে ফেলবো, কাউকে কিছু জানাবোই না। আমার বছরে 2-4টা চাদর না কিনলে মন ভালো লাগে না। এখানে কাজ করতে করতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমি গত পর্বে বলেছিলাম আমার একটা জবা ফুল গাছ একদম ঝিমিয়ে পড়েছে। তো সবার আগে আমাকে এটার সলিউশন দিয়েছে ঝর্ণাস ফ্যাশনেবল হাউস থেকে আমাদের ঝর্ণাপু। আপু আমাকে তার কমেন্টে লিখেছে, আসসালামু আলাইকুম আপু, পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখছিলাম, ভিডিও দেখা শেষ করলাম, মাশাআল্লাহ অনেক রকমের রান্না, রোস্ট, পোলাও, লইট্টা ফ্রাই, কাবাব, গরুর মাংস, সবজি। রুমের ভেতরের গাছগুলো দেখলাম, বাইরের গাছগুলোও দেখলাম, মাশাআল্লাহ খুব
খুব সুন্দর। জবা গাছের টবের মাটি সেতে ভেজা কিনা একটু দেখো তো, টবের মাটি ভেজে থাকলে এমন হয়। ডেজার্ট আইটেম মাশাআল্লাহ, লাইক দিয়ে দেখে নিলাম ইনশাল্লাহ। আপু অনেক ধন্যবাদ, তুমি আমার পুরো ভিডিওটা এত সুন্দর করে দেখেছো এবং কমেন্ট করেছো সেই জন্য। আপু তুমি কিন্তু প্রথম আমাকে এটা সাজেশন দিয়েছো, এরপর আরও অন্যান্য অনেক আপুই এই সাজেশনটা দিয়েছে যে জবা ফুলের গোড়ালিতে হয়তো বা মাটি বেশ ভিজা স্যাঁতস্যাঁতে। আমি এবার যেটা করেছি, আমি জবা ফুলগুলোকে এবার আর ছাদে পাঠাইনি, আমার বারান্দায় যে জায়গাটা একটু রোদ হয়, ভালো রোদ, সেই জায়গাটায় রেখেছি। এবং দেখলাম জবা ফুল গাছটার কিছু পাতা এখনও একদম নুয়ে আছে আর কিছু পাতা একদম সতেজ হয়ে গেছে। আমি আমার ভিডিওর স্টার্টিংয়ে যেখানে কবিতা পড়ছিলাম সেখানে ওই জবা গাছটাকেও দেখিয়েছি। তো বেশ কিছু পাতা ঝরেও পড়েছে। আশা করছি এই যাত্রায় হয়তো টিকে যাবে। আর মাটিটা স্যাঁতস্যাঁতে ছিল, এখন রোদ পেয়ে কিছুটা ঠিকঠাক হয়েছে। অনেক ধন্যবাদ আমাকে এত ভালো একটা সাজেশন দেওয়ার জন্য। এদিকে কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু রান্নার কাজও শুরু করেছি। সেদিন যেহেতু বাসায় অনেক রান্নাবান্না হয়েছে, রিচ ফুড ছিল, তো এখনও দেখা যাচ্ছে যে গরুর মাংস কিছুটা রয়ে গেছে। আমি মেয়েদের জন্য মুরগির রোস্ট একটু বেশি করেই করে রেখেছিলাম, তারা এটা দিয়েই চালিয়ে যাচ্ছে। সাথে একটু মুরগিও কষিয়ে নিয়েছি গতকাল। তো আজকে শুধুমাত্র আমাদের দুজনের জন্য, আমি এবং হাজব্যান্ড আমাদের দুজনের জন্য মাছের আইটেম করছি। আমাদের আর মুরগি গরুর মাংস কোনো কিছুই খেতে ভালো লাগছে না। এখানে একটু শিং মাছ রান্না করছি, এটা আমি ঝিঙ্গা দিয়ে করব। আর অন্যদিকে ডাটা দিয়ে আমি মাছের ঝোল করব। আসলে একটা নির্দিষ্ট টাইমের পরে এই বয়সে এসে অত পোলাও, রোস্ট কিংবা গরুর মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো সেই জন্যই আমি আমাদের দুজনের জন্য একটু পাতলা ঝোলে মাছ রান্না করব, সেই প্রিপারেশনই নিয়েছি। আজকে রান্নার পরের অংশটুকু আর আপনাদের সাথে শেয়ার করা হবে না, কারণ কাজ করতে করতে এত সাইডের কাজ করছিলাম যে খাবার সার্ভিংয়ের অংশটুকু ক্লিপ আর নেওয়া হয়নি। আচ্ছা, এগুলো মেহমানরা নিয়ে এসেছিলো। এটা হচ্ছে মটর ভাজা ওয়াসাবি দিয়ে। ভাবলাম আমার কাছে এত সুন্দর সুন্দর জার আছে, কেন আমি এই জারগুলোতে ভরে রাখবো না। তো সেইখান থেকে দুটো জার তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখছি। মাঝে মাঝে না একটু ডিফারেন্টভাবে ঘর গোছাতে সাজাতে ভালো লাগে। এটার গায়ে লেখা ছিল 250 ml মটর ভাজা আছে, তো আমি দেখলাম পুরো 250 ml-ই এটার মধ্যে এটা গিয়েছে। হ্যাঁ, আর অন্য পাশে এটা কিন্তু পুরো 250 ml-টাই আমি এই জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি একটু বাদাম আছে, সে বাদামটা রাখবো। বাদাম তো অর্ধেকের বেশি খেয়েই ফেলেছে, এখানেও 250 ml-এর মতনই ছিল, অর্ধেকের বেশি তো নিয়ে খেয়েই ফেলেছে। পুরো বয়মটা ভরেনি, পুরো জারটা ভরেনি। তো যেটুকু ভরেছে সেটাই হাতের কাছে রাখলাম। তারা একটুক্ষণ পরপর আসে, একটা করে মুখে দেয়, চলে যায়। এগুলোর সাথে কোনো স্পুন দিচ্ছি না, কারণ দরকার নেই, স্পুন বরং ঝামেলার হবে। তো এই যে এভাবে একটুখানি গুছিয়ে টেবিলের উপরে রেখে দিলাম। আমি এক এক দিন এক একভাবে টেবিল গোছাতে পছন্দ করি। আপনারা তো আমার এই পাগলামির অংশটুকু জানেন। বারবার আমি এক একভাবে টেবিল গোছাবো আর আপনাদের কাছে জিজ্ঞেস করব, বলুন তো কেমন হয়েছে, দেখুন তো কেমন হয়েছে। আজও কিন্তু প্রশ্ন ছেড়ে গেলাম যে ডাইনিং টেবিলে ওটা দেখতে কেমন লাগছে। একটু ড্রয়িং টেবিলের সেন্টার টেবিলটা ভালো করে মুছে নিতে এসেছি। সেদিন যে ডেজার্ট সার্ভ করেছিলাম না, একদম বিভিন্ন জায়গায় পায়েসের রস পড়েছে, মিষ্টির রস পড়েছে, চিটচিটে একটা ভাব হয়ে আছে। তো ভাবলাম আগে এটাকে স্প্রে করে ভালো করে পরিষ্কার করে নিই, তারপর ইনশাল্লাহ নতুন করে আবার এই সেন্টার টেবিলটা গোছাবো। আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনি যত চেষ্টা করুন সারাদিনে আপনার পুরো বাড়ির কাজ কর্নার টু কর্নার একদম পরিষ্কার করে শেষ করতে পারবেন না। যে কোনো একটা রুমকে বেছে নিয়ে সেই রুমটাকে ডিপ ক্লিন করতে হবে। একবারে পুরো বাড়ি ডিপ ক্লিন করা অত সোজা না। আরেকটা কথা কি জানেন, আমরা যারা হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ করি, হ্যাঁ কিছু দায়িত্ব তাদেরকে বলা থাকে, তারা সেই দায়িত্ব অনুযায়ী কাজ করে, কিন্তু তাদের পাশে থেকে কাজটা আদায় করে নেওয়াটাও কিন্তু একটা কাজ। বলে দিলেই যে তারা সব কাজ একেবারে আপনার মন মতন করবে, না, সেটা কখনোই হয় না। আজকে না পুরো কাপড়টাই আগে টেবিলের উপর বিছিয়ে দিলাম, দেখতে খুব বেশি একটা ভালো লাগছিল না। তো এখন আবার আরেকটা কাজ করলাম, সেটা হচ্ছে দুদিক থেকে আমি কাপড়ের অংশটাকে মাঝখানে এনেছি, আর যেই লেসের মতন অংশটা আছে সেটা দুদিকে দিয়েছি। বলুন তো এবার দেখতে কেমন লাগছে। সেই সাথে আমার এই টুথপিক হোল্ডারের শোপিসটা দিলাম, আর সাথে আমার একটা মাশরুম ল্যাম্প দিলাম, এবং এই ফুলের যে ভাসটা আছে সেটা দিলাম। একটা মজার কথা কি জানেন, আমার কাছে যা আছে সেগুলো দিয়ে সাজাতেই আমার বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে আমি নিজেও বেমালুম ভুলে যাই আমার কাছে কী কী আছে সাজানোর মতন। যাই হোক, এই হলো আমার
ড্রয়িং রুমের সেন্টার টেবিলের ফাইনাল লুক দেখে অবশ্যই জানাবেন আজকে দেখতে কেমন লাগছে। আরেক দর্শক তো চলে এসেছেন, এই যে ইনি তো কখনোই সরবেন না, ইনি ওনার মতন করে আমার পিছে পিছে ঘুরতেই থাকবেন। একদম লাস্টে আমার নিজের জন্য কেনা কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতে করতে বিদায় নেব। কোরিয়ান মার্ট বিডি থেকে এই ক্রিমগুলো নিলাম। আসলে বয়স হয়ে যাচ্ছে, রিঙ্কেল চলে এসেছে, সেই সাথে কিছু কিছু জায়গায় বুঝতেই পারছি স্কিনটা রাফ হয়ে যাচ্ছে। তো ভাবলাম নিজের একটু পরিচর্যা করা দরকার। আমি নিজেকে প্যাম্পারিং করতে অনেক বেশি পছন্দ করি, তাই নিজের জন্যই নেওয়া এই প্রোডাক্টগুলো। দাম জানতে চাইবেন না, গলা কাটা দাম নিয়েছে। তবে জিনিসগুলো যদি ব্যবহার করে ভালো লাগে অবশ্যই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজ এই পর্যায় থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায়ে থেকেই তাহলে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।